মিছিল করলে আপনি কি লস হইতো? আপনি একটা কালো আইন দিয়ে করলেন, আটকাতে পারবেন? মাসুদ কামাল, এই যে শোক প্রস্তাবে সবাইকে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই নীতিকে আপনি কিভাবে দেখেন? এটি কি রাজনৈতিক সমঝোতা নাকি মাহফুজ আলমের ভাষায় বিচারহীনতার সিনথেসিস? দেখেন, আমি একটা কথা বলি, একটা মুসলমানের যখন মৃত্যু হয় না, তখন আমরা কিন্তু ওনার সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল, উনি কেমন লোক ছিলেন, সেটার বাইরেও আমরা কিন্তু ইন্না লিলাটা পড়ি। এখন যদি বিধর্মী হয়, সে যদি সে ঘোষিত বিধর্মী হয়, সে নিজে যদি আত্মস্বীকৃত বিধর্মী হয়, সেক্ষেত্রে হয়তো আমরা পড়ি না। আমি একটা ধর্মীয় দিকটা বলছি। আমাদের দেশে যে সামাজিক দিকগুলো না, এগুলো অনেকটাই কিন্তু এই ধরনের ধর্ম দ্বারা প্রভাবিত। আমি অনেক দেখেছি গ্রামের বাড়িতে ঝগড়া চলছে, জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে, তারপর পাশের বাড়ির লোকটা মারা গেছে, এই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যাচ্ছে ওখানে ওই মরা বাড়িতে, যে ওই বাড়িতে তো রান্না বান্না হবে না, আমরা এখানে খাবারটাগুলি দিই। এটা হলো আমাদের একটা মানে এই দেশের মানুষের একটা কালচার। আমরা এটা আমি নিজে অনেক দেখেছি এরকম। জানাজা পড়াতে সবাই যাচ্ছে, গ্রামের লোক যাচ্ছে, কার সঙ্গে ঝগড়া ছিল না ছিল এটা নিয়ে কোনো আলোচনা করে না। এবং জানাজার সময় তার ওয়ারিশ দাঁড়িয়ে বলে, ওনাকে যদি কেউ যদি কোনো রকম ক্ষোভ থাকে তাহলে ক্ষমা করে দেন, অথবা আমাকে বলেন, এগুলি বলে। কিন্তু তো এখানে শেষ হয়ে যাওয়া উচিত, এখানে শেষ হয়ে যাওয়া উচিত। এখন যদি বলে কেউ যে না, উনি তো আইনগতভাবেই অপরাধী, হ্যাঁ, আইনের তো প্রতি রহমান নিজামী অপরাধী, কোর্ট রায় দিয়েছে, তো ভাই সুপ্রিম কোর্ট রায়, সব কোর্ট রায় দিয়েছে, আপিল হয়েছে, সেখানেও রায় হয়েছে। এখন যেহেতু রায় হয়েছে অপরাধী, তার কি কবর হবে না? তার জানাজা হবে না? হবে তো। রায় যখন দিয়েছে, ওই রায়ের পরে ওনার জীবন অবসান হয়েছে, সেটা সত্য মিথ্যা ভুল ভাল এটা অন্য ব্যাপার। এরশাদ শিকদারের যখন নাকি ফাঁসি হয়, যারা এরশাদ শিকদারের সন্তান তারা কি খুশি হয়েছে? খুশি হয় নাই। তাই বলে কি ফাঁসি হয় নাই? ফাঁসি হয়েছে। তারপর তার জানাজা হয় নাই? হয়েছে। কবরও হয়েছে, কবরও হয়েছে। তাই বলে এরশাদ শিকদারের যে কৃতকর্ম সেগুলিকে সব পূর্ণ হয়ে গেছে? পূর্ণ হয় নাই। সবগুলিকে এইভাবে নিত, সবগুলিকে একসঙ্গে মিশিয়ে ফেলানোটা, এটা হলো কি জানেন, যাদের কাছে ইস্যু খুব কম, যাদের কাছে রাজনীতি খুব কম, তারা এইগুলি নিয়ে সবসময় নাড়াচাড়া করে এক ধরনের সুবিধা নিতে। দেখেন আজকে যে এনভায়রনমেন্ট, আগামী 10 বছর পরে এই এনভায়রনমেন্ট থাকবে না। 10 বছর পরে মানুষ অন্য কথা বলবে, তখন কিন্তু এগুলি আর কোনো বেল পাবে না, তখন হয়তো এই আলোচনাগুলো করতে পারবে। এখনই তারা এগুলি করতে থাকে, কারণ এখন তাদের কাছে আর কোনো ইস্যু নাই। এইগুলো কোনো আমার কাছে ইস্যুই মনে হয়। আমি পার্সোনালি মনে করি, এটা অনেক কিছু মনে করতে পারে ভাই, আমার কাছে মনে হলো যে এইটা এই রীতিটা কি, মানে আগের সংসদের অধিবেশন এবং এই সংসদের অধিবেশন এর মাঝখানে যে লোকগুলি মারা গেছেন তাদের ব্যাপারে সংসদ একটা শোক প্রস্তাব নেয়। এটা কিন্তু 20 বছর আগেরটা কিন্তু নেয় না। আগের অধিবেশন এবং এই অধিবেশন এর মাঝের যে সময়টুকু, সাম্প্রতিক সময়গুলো, এই সময়ে না যদি একটা বড় গ্যাপ হয়, হতে পারে এই সময়ে যারা মারা গেছেন এবং যারা নাকি সোসাইটিতে যাদেরকে লোকে চেনে, যারা সোসাইটিতে ম্যাটার করতেন এবং যাদেরকে এই সংসদ অথবা প্রাথমিকভাবে তারা ভালো মনে করেন, সংসদীয় দলগুলি মনে করেন, তাদের ব্যাপারে একটা নেওয়া হয়। মতিউর রহমান নিজামী এবং ওনাদের ব্যাপারে দেলোয়ার হোসেন সাঈদী, এটা যেটা নেওয়া হয়েছে, এখানে একটু ব্যতিক্রমী ছিল। এর ব্যতিক্রমীটা হওয়ার কারণ হলো ওখানে যে প্রধান যে বিরোধী দল তাদের প্রতিনিধিরা, সেই হিসেবে তাদের একটা প্রস্তাব ছিল। আমার কিন্তু কোনো আপত্তি নাই এতে। ওটা যদি নিজামীর ব্যাপারে হোক, দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে হোক, যদি শোক প্রস্তাব দেয় তাহলে কি হলো? আমি কি তাদের কি বলে পাইলাম? এটা প্রস্তাব একটা শোকই তো রে ভাই। লোকটা ভালো ছিল, লোকটা আমাদেরকে কোনো কিছু ভালো ছিল না। আল্লাহর বিচার হবে, আইনের বিচার হবে, মানুষের বিচারও হবে। আপনি পৃথিবীতে রাজনীতিবিদ হিসেবে আপনি বলছেন যে তাদেরকে, আমার কথা শুনেন, আপনি পৃথিবীতে ভাই এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, আপনি পৃথিবীতে এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যার মধ্যে কোনো দোষ নাই। আবার এমন একটা খুঁজে বের করতে পারবেন না যার মধ্যে কোনো ভালো নাই। ভালো মন্দ মিলেই মানুষ। একটা মানুষের যখন মরে যায়, যখন তার জীবন অবসান হয়ে যায়, তখন তাকে নিয়ে মাঠ গরম করার মতো এত জ্বালানি আমাদের কেমন করে আসে, এইটাই আমি বুঝি না। জঘন্য কালচার, এবং এই জঘন্য কালচারটা আওয়ামী লীগই আগে শুরু করেছে। ভাষায় যে বিচারহীনতা সিনথেসিস, এই ধরনের মন্তব্যকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? তাহলে মাহফুজ আলম যে মন্তব্যটি করেছেন, এটা মাহফুজ আলমের ব্যাপার,
ওনার মেধা, ওনার রুচি, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার চিন্তা, ওনার লেখাপড়া, এগুলোর উপর ভিত্তি করে উনি এই কাজটা করছেন। উনি তো আরো অনেক কাজই করছেন, কোনোটা প্রশংসিত হয়েছে, কোনোটা সমালোচিত হয়েছে। আপনি এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে ওনাকে বিচার করবেন যে উনি যেগুলো বলেছেন তার মানে কি, ওনার যে অবয়বটা আপনার সামনে আসে আপনি ওটা মাথার মধ্যে রাখবেন যে উনি তার মধ্যে এটা যোগ করছে, ওকে ফাইন, তাহলে এটা পজিটিভ অথবা এটা নেগেটিভ হলো। বাট উনি যেটা বলেছেন আমি এটাকে সমর্থন করি। জি জি, অন্য একটি প্রসঙ্গে আসে। অধ্যাপক আনু মোহাম্মদ, আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তি সেটি নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে দাসত্বের চুক্তি এবং ট্রাম্পের আদেশপত্র বলে অভিহিত করেছেন এটিকে। চুক্তিতে নাকি এমন শর্ত আছে যেখানে মার্কিন পণ্যের মান নিয়ে বাংলাদেশ কোনো প্রশ্ন তুলতে পারবে না, এমন কথাও আছে, এবং শুল্কও নেওয়া যাবে না। এই চুক্তিতে এমন কিছু থাকা না থাকার বিষয়টি জনগণের কাছে যে স্পষ্ট করতে হবে, সেটির দায়িত্ব আসলে কার? এই দায়িত্বটিকে সরকারের উপর, এই দায়িত্বটা সবার, আনু মোহাম্মদের দায়িত্ব, আমারও দায়িত্ব, আপনারও দায়িত্ব, যারা এই চুক্তিটা পড়েছেন তাদের সবার দায়িত্ব। কিন্তু সবচেয়ে প্রথম দায়িত্ব হলো এই দেশের রাষ্ট্র সরকারের, বিরোধী দলের, সংসদের। এটা হলো প্রথম দায়িত্ব। কারণ এরা হলো গিয়ে আমি একটা মনে করলাম চুক্তিটা খারাপ, তা আমি কি এটা বাতিল করতে পারবো? আমার সেই সংসদের আছে, এটা সরকারের আছে, তারা এটা নিয়ে আলোচনা করবে, ভালো না হলে তারা বাতিল করবে। কারণ তাদের উপরে তো আমরা ভরসা করতেছি যে আমাদের ভালো মন্দ ওনারা দেখবেন। এখন ওনারা যদি মনে করেন যে চুক্তিটা খারাপ তাহলে বাতিল করবেন, যদি মনে করেন চুক্তিটা ভালো তাহলে বাস্তবায়ন করবেন। কিন্তু ওনারা বিস্ময়করভাবে ওনারা চুপ করে আছেন। এই যে চুপ করে থাকাটা, এটা হলো সন্দেহজনক, আপত্তিকর। মানে আমার কাছে খুবই বেদনাদায়ক মনে হয়। কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, তারা কিচ্ছু বলে না, এটা চুপ করে বসে বসে। এবং আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, অধ্যাপক আনু মোহাম্মদ আরেকটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে মার্কিন আদালত নিজেই ট্রাম্পের এই বিশেষ শুল্ক কাঠামোকে অবৈধ ঘোষণা করেছে। যদি মার্কিন আদালতই এটা অবৈধ হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, কেন এখন এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারছেন না বা আইনি রাস্তা খুঁজছেন না, সেই প্রশ্নটি আমি বলি আপনাকে জিনিসটা। মার্কিন সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটা হলো যে উনি যে 35% আমাদের উপর ট্যাক্স করেছিলেন, দিয়েছে, মার্কিন সুপ্রিম কোর্ট বলছে যে এই ট্যাক্সটা উনি প্রেসিডেন্ট এটা দিতে পারেন না। এটা হলো ওই প্রসঙ্গে বলছেন। কাজে আমাদের উপর অত পার্সেন্ট ট্যাক্স হবে, এই যে জুজুর ভয় দেখিয়ে একটা চুক্তিকে সিগনেচার করা যে আমাদের ট্যাক্স অত হবে, ওখান থেকে এই চুক্তিটা করেছি বলে এখন এটা কমে 19% আসছে। এই যে জুজুর ভয়টা, এইটা হলো গিয়ে আপনার অপ্রয়োজন, এটার কোনো ভিত্তি নাই। আসলে উনি পারেনি এটা করতে, ওটা অটোমেটিকই কমে যেত। সেটা ব্যাপার হলো গিয়ে এইটা বলে আমি যেভাবে বুঝি আর কি, এই জুজুর ভয়টা এই সরকারকে দেখানো হয়েছে এবং দেখিয়ে তারা এই কাজটা করছে। এবং আমি এখন মোটামুটি আমার কাছে দৃঢ় বিশ্বাস যে এই চুক্তি করার আগে খলিলুর রহমান সাহেব এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লিডারের সঙ্গে কথা বলছে এবং তাদের কাছ থেকে সম্মতি নিচ্ছে, এটা আমার ধারণা। কারণ তাহলে তারা কেউ কিছু বলে না কেন, না বিএনপি, না জামাত, না এনসিপি, এবং তিনি সেটা বলেছেন, উনি সেটা দাবি করেছেন। উনি দাবি করেছেন মিনমিন করে, একটু শফিকুর রহমান সাহেব বলছেন যে বলে নাই, কিন্তু দলের আচরণ দেখে তা মনে হয় না আমার কাছে। এবং এরা সবাই জানে এবং সবাই দাস হতে রাজি হয়েছে। হয়তো বা আমার যেটা মনে হয় এই চুক্তিতে কেউ ভিতরে ঢুকে দেখে নাই, পইরা দেখে নাই, তারা বলছে ঠিক আছে করেন ভাই, যেমনি পারেন করেন। কিন্তু যখন আপনি পড়লেন ভাই এই চুক্তি কিন্তু এখন বাস্তবায়িত হয় নাই, কিন্তু এই বাস্তবায়িত হওয়ারও কিন্তু একটা ধারাবাহিকতা আছে যে আপনার 2 মাস সময় দিতে হবে, অমুক তমুক অনেক কিছু কিন্তু আছে, এখনো বাস্তবায়িত হয় নাই। মানে অফিসিয়ালি চুক্তি বাস্তবায়িত হয় নাই, কিন্তু চুক্তির কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, যেমন বোয়িং কেনা হয়ে গেছে। হ্যাঁ, তো ওগুলি হয়ে যাচ্ছে। তো এইটা হলো জানেন অতি নতজানু একটা দৃষ্টিভঙ্গির কারণে এটা হয়েছে, প্রিকন্ডিশন ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো হয়ে গেছে। এখন দেখেন এই চুক্তিটা যাতে ঠিকঠাক মতো হয়, এই জন্যই আমার ধারণা খলিল সাহেবকে ওখানে বসানো হয়েছে। উনি চুক্তিটা করছেন, কিন্তু বেসিক্যালি চুক্তি করবে বাণিজ্য মন্ত্রণালয়, তো উনিও গেছে। এবং বাণিজ্য মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা ছিলেন উনি তো মানে মহাজ্ঞানী লোক, উনি এই আকামরা উনি করে আসছেন, এই যে শেখ বশির। এবং আরও ভয়ঙ্কর ব্যাপার হলো বাণিজ্য সচিব যিনি ছিলেন উনি কিন্তু এরপরে খুব দ্রুত ম্যালেরিয়া মানে মশার কামড়ে মরেও গেছেন, মশার এক কামড় খেয়ে। তো এখন সবগুলি মিলে যদি কেউ সন্দেহ করে, আসে না কিছু সন্দেহ বাতিকগ্রস্ত লোক, ধরেন আমি সেই লোক, ধরা যাক, তো আমি তো নানা রকম সন্দেহ করতেই পারি যে আজকাল লোক ম্যালেরিয়া মরে নাকি রে ভাই, মরছে তো একজন লোক। তো এখন এই সবগুলি মিলে আবার যেমন আমার প্রথম প্রশ্নটা ছিল বিএনপি গভর্নমেন্টের বিরুদ্ধে যে হোয়াই ডক্টর খলিল
আমি কিন্তু বুঝি না এখন পর্যন্ত। এবং এইটা তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে বিএনপি কিন্তু পুরো নির্বাচনটাকে প্রশ্নের মুখে জি, উঠাইছে। জি। তো এইগুলি মিলাইয়া আমি মনে করি যে এই সংসদের এই অধিবেশনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এবং যারা আমাদের ভোটে নির্বাচিত যারা আছেন তাদের উচিত হবে এই চুক্তিটার চুলচেরা বিশ্লেষণ করা। তুষার, আপনার কাছে আসবো যে অভ্যুত্থানের পর নাগরিকদের যে নিরাপত্তা দেওয়ার কথা, এই সরকার সেটি দিতে পেরেছে কিনা, এবং সেই সাথে অন্তর্বর্তী সরকার যে লম্বা একটা সময় পার করলো ওই সময় তারা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলা যায়, এবং পরবর্তীতে এই 18 মাসের সাথে বর্তমান সরকারের 3 মাসের আমরা যদি তুলনা করি, আপনি কোন অবস্থানকে ভালো বলবেন, কোন আচ্ছা, অবস্থাটাকে অন্তর্বর্তী সরকারকে ডিপেন্ড করার কিছু নয়। একটা সরকার একটা ট্রানজিশন মুহূর্তে আসছে এবং এই সরকারের কোনো পলিটিক্যাল ব্যাকআপ ছিল না, কিছু সিভিল সোসাইটি ফেজ দিয়ে গভর্নমেন্ট পরিচালিত হয়েছে, সেটা নিয়ে ভালো মন্দ যে কোনো কিছু বলা সম্ভব, এবং সেটা আমরা তখনও বলেছি। আপনি আমার ওই সময়কার বক্তব্যগুলো দেখবেন, আমি তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে এমন কিছু নাই বলা বাদ রেখেছি, ফলে সেটা আছে। কিন্তু আপনি একটু ভেবে দেখেন ওই সরকারের প্রথম 3 মাস কি পরিস্থিতিতে তারা দায়িত্ব গ্রহণ করেছিল, সেটা তো আমাদের সবারই নিশ্চয়ই মনে আছে। ওইরকম একটা পরিস্থিতিতে ওইরকম একটা পুলিশ যাদের অন্য অনেক কিছু বাদ দিলেও শুধুমাত্র আওয়ামী লীগ চলে গেছে নিয়ে বিশাল ধরনের একটা মন খারাপ কিংবা ক্রাইসিস কাজ করছিল, তার মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হয়েছে। এবং তারা প্রথম 3 মাসের তাদের যে পারফরমেন্স আর এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম 3 মাসের পারফরমেন্স, এরকম একটা মাইটি গভর্নমেন্ট, মাইটি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে কি মনে হয় কাকে আপনি এগিয়ে রাখবেন? আমি কিন্তু অন্তর্বর্তী সরকারকে এগিয়ে রাখবো। যদি অন্তর্বর্তী সরকার 6 পায়, এই সরকার যদি 4 পায়, তবু কিন্তু এই সরকারকেই দায়টা বেশি নিতে হবে। কারণ আপনি বলেছেন নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে। কোথায় ঠিক হচ্ছে? আপনি জঙ্গল সলিমপুরে সিনেমা করছেন, মানে ওই গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমার মতো একটা দৃশ্য তৈরি করছেন, সমস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় উঠিয়ে নিয়ে সেখানে চলে যাচ্ছেন এবং বলছেন যে আজকে থেকে এটা আমাদের নিয়ন্ত্রণে। আর তার থেকে 1 ঘন্টা দূরে রাউজান, সেখানে গত 1 বছরে 30টার মতো হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো নিয়ে সরকারের অবস্থান কি? বা এই সরকার আসার পরেও সেখানে 10 থেকে 15টা হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো নিয়ে সরকার, ওটা কারেন্সি নাই, ওইটার কোনো টিআরপি নাই। কিন্তু এই জঙ্গল সলিমপুরে যে দৃশ্যটা সরকার তৈরি করতে চেয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করতে চেয়েছে, সেটা একটা টিআরপি আছে। এখন টিআইবির এই রিপোর্ট নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন। যেমন আমি দেখলাম যে টিআইবি কিন্তু আওয়ামী লীগ সরকারের প্রথম 100 দিনের প্রতিবেদন কখনো তৈরি করে নাই, কখনো করে নাই। তাই বলে এখন করবে এটা নিয়ে আমরা আপত্তি প্রকাশ করবো, সেটা তো না। এখন যেটা হচ্ছে আপনার দেখতে হবে যে তারা যে ইন্ডিকেটরগুলো দিয়েছে, হত্যাকাণ্ড, তারপর আপনার ছিনতাই, রবারি, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, এগুলোর ক্ষেত্রে তো আসলেই সরকারের যথেষ্ট পরিমাণ মানে ঘাটতি আছে, এবং বিশেষত যেগুলো রাজনৈতিক অপরাধ ঘটছে এগুলো তো সরকার থামাতে পারছে না। এবং সেখানে সবচেয়ে যেটা অ্যালার্মিং হচ্ছে, আমি মনে করি যে 100 দিনের বিষয়টা নিয়ে বারবার কথা হচ্ছে যে 100 দিন আসলে যথেষ্ট কিনা, এটিকে 100 দিন যথেষ্ট সময়। 100 দিন কেন যথেষ্ট সময়? 100 দিনের মধ্যে আপনি কিছু প্যাটার্ন আবিষ্কার করতে পারেন কোন দিকে যাচ্ছে। এবং আপনি ধরেন যিনি প্রধানমন্ত্রীর সামনে, যে প্রধানমন্ত্রী পিআর স্ট্র্যাটেজি বেশ ভালো পারেন আমরা দেখতে পাই, এবং তিনি যথেষ্ট পরিমাণ ডাউন টু আর্থ থাকার চেষ্টা করেন, তার সামনে বক্তৃতা দিয়ে যখন বলেন যে আমি ছোটবেলা থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাকে যখন আপনার প্রমোশন দেন, তখন কি মনে হয় গভর্নেন্সের প্যাটার্নটা কি দেখা যায়? যে যিনি আপনার সামনে এই ধরনের বক্তব্য দিতে পারবেন আপনাকে খুশি করে, তাকে আপনি পদায়ন করবেন, সেটা তো দেখা যায়। এখন এটার সাথে কিন্তু 100 দিন না 50 দিনের সরকার, তার কোনো সম্পর্ক নেই। পদায়ন আপনার সিদ্ধান্ত হয়েছে, এটা দায় আপনি নেবেন না। তারপর হচ্ছে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে যে কথা বলেছেন, এটা লজ্জাজনক যে এটা উনি ওই যে মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ আমলে, তার চেয়েও অধঃপতন সুলভ একটা বক্তব্য এটা। এবং এটা জনাব সালাউদ্দিন আমাদের কাছ থেকে আমরা কখনোই আশা করি নাই যে তিনি এই ধরনের বক্তব্য দিবেন। দেখেন তিনি যে সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করেছেন, আপনি ইউএন চার্টার বলেন কিংবা ইন্টারন্যাশনাল ল বলেন, কোনো সংজ্ঞা অনুযায়ী এটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন? আপনি এত আইন সংবিধান ভালো বোঝেন, তাহলে কি ফেলানি সহ যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলো একটা সীমান্ত হত্যাকাণ্ড না? তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়ার কোনো আইন, পেনাল কোড কিংবা সংবিধানের কোনো আইন, আপনি সেটা কি ওই অনুপ্রবেশ সময় বা বাংলাদেশ পার হওয়ার সময় কিংবা ইন্ডিয়া ঢোকার সময় গুলি করে হত্যা করাকে কি সমর্থন করে? তাহলে আপনি এই কথাটা কিভাবে বলছেন? আপনি তাকে অ্যারেস্ট করেন আপনার আইন অনুযায়ী, এবং তারপর যদি মনে হয় যে অবৈধ অনুপ্রবেশকারী, তারপর সেই অনুযায়ী আপনি আপনার শাস্তি দেন। কিন্তু এইভাবে হত্যাকাণ্ডকে সমর্থন করার যে বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এসেছে, এটা কিন্তু ইন্ডিয়া কিন্তু এটাই শুনতে চায়, এবং সেই বক্তব্যটাই তিনি দিয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। তো সার্বিক দিক থেকে এবং সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে আমার কাছে মনে হয় যে অবশ্যই তিনি অত্যন্ত যোগ্য মানুষ, আমাদের যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি এই মন্ত্রণালয়টা তার মনোপুত হয় নাই, এবং এটার তিনি সার্বিকভাবে যেভাবে ম্যানেজ করছেন তাতে এটা
পরিষ্কার, তাকে অন্য কোনো আরো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, প্রয়োজনে সংবিধান সংক্রান্ত কোনো মন্ত্রণালয় তৈরি করে সেই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া উচিত, এবং এখানে আরো ক্যাপেবল কাউকে দায়িত্ব দিলে, যিনি এই কাজটা করতে প্রস্তুত আছেন, বিএনপিতে এই ধরনের অনেক ব্যক্তিবর্গ আছেন, তাকে এই দায়িত্ব দিলেই ভালো হবে। জি, ধন্যবাদ সারওয়ার তুষার। আমি মাসুদ কামালের কাছে আসতে চাই। সারওয়ার তুষার, ইন্টারিম গভর্নমেন্টকে নিরাপত্তা জোরদারের বিষয়ে 10-এ 4 দিয়েছে এবং এই সরকারকে দিয়েছে 10-এ 6 দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টকে, এবং এই সরকারকে দিয়েছে 10-এ 4। আপনি কেমন নাম্বার দিচ্ছেন? আমি আপনার কাছ থেকে ধরেন যদি এই সরকার 6 আর অন্তর্বর্তী সরকার 4 হয়, আপনি কাকে এগিয়ে রাখবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, মাসুদ কামাল, আপনার কাছে আসি। আমি মার্কিংয়ে যাচ্ছি না, কারণ মার্কিং এর নানা রকম জটিলতা আছে, ব্যাখ্যা আছে। তবে আমি দুই সরকারের আমলে খুবই অস্বস্তি বোধ করি। আমি মনে করি দুই সরকারই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারেনি, এই সরকারও পারছে না। আর না পারার মূল কারণটা জানেন? আমি বলি আপনাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটা আসলে কি? এরা আসলে কি কাজ করতেছে? লোকজনকে গ্রেপ্তার করবে, আটকাবে, থামাবে, অপরাধ থামাবে, এই তো। এরা কি নিয়ে বেশি ব্যস্ত বলেন তো? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা ব্যস্ত ছিল বেশি যে কিভাবে কে জয় বাংলা বলল, কে জয় বাংলা লিখলো, কে কোথায় ঝটিকা মিছিল করলো, এগুলিকে ধরে নিয়ে ওই লোকগুলি নিয়ে জেলখানা ঢোকাও। আপনার আজকে জেলখানায় খবর নিয়ে দেখেন, চোর ছেচোর কতগুলি আছে, আর পলিটিক্যাল আপনার এই কত লোক কতগুলি আছে। দেখেন জেলখানাকে পলিটিক্যাল লোকগুলিকে ঢোকানোর জন্য করা হয়েছে নাকি ভাই? একজন আপনি আওয়ামী লীগের বড় একটা লিডারকে ধরে ফেলেছেন, আর একটা শীর্ষ সন্ত্রাসীকে আপনি ছেড়ে দিচ্ছেন। জনগণের মধ্যে কোনটা বেশি আতঙ্ক তৈরি করে? আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য কে বেশি ভূমিকা রাখে? আওয়ামী লীগ, হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগের অনেক লিডার আপনার সেই গণ আন্দোলনের সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হয়েছিল, তাদের কাছে মানুষ মারা গেছে, নিরাপদ ছিল না। কিন্তু সেটা তো সম্ভব হয়েছিল তখন এই কারণে যে তখন তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন পুলিশ তাদের কথা শুনতো। পুলিশ বলতো ওরা গুলি করো, পুলিশ গুলি করতো। এই জন্য তারা পাওয়ারফুল ছিল, এই জন্য তারা ক্ষতি করছিল। তারপরেও সে হয়তো নৈতিকভাবে ক্ষতিকর হতে পারে, আমি অস্বীকার করছি না। তো তাকে ঢুকানো আগে দরকার, নাকি একজন চিহ্নিত সন্ত্রাসী যে নাকি কয়েকদিন আগে একটা মানুষে হয়তো খুনের চেষ্টা করছে, কোপ দিছে, তাকে বেশি আগে আটকানো দরকার? মানে সাধারণ মাস পিপুলকে কে বেশি ক্ষতি করে? আইন শৃঙ্খলা বলতে আমরা কি বুঝি? দেখেন দেশে কতজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিডার বিচরণ করছে, তাতে আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে? নাকি দেশে কতজন ছিনতাইকারী অবাধে ঘোরাঘুরি করছে, তাতে বেশি আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে? আপনি কোনটা বেশি দেখবেন? তো আমরা দুই সরকারকেই দেখছি, আগে সরকারকে দেখছি, এই সরকারকে দেখছি, তারা ব্যতিব্যস্ত হলো এটা নিয়ে। এতে লসটা কি হয় সেটা ইন্টারিম গভর্নমেন্ট এবং এই সরকারের কথা একই। আমি একটা কি লস হয় সেটা আমি বলি। ধরেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, তারা হঠাৎ করে একটা আওয়াজ দিল যে আজকে আমরা, যেমন কয়েকদিন আগে করলো কুমিল্লায়, ঢাকা আপনার চট্টগ্রাম যে হাইওয়ে আছে, ওখানে আমরা একটা মিছিল করবো, একটা ঘোষণা দিল। কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যাবে ওই মানে যে সবচেয়ে কাছের যে থানাটা, সেই থানার ফোর্সের 60% ফোর্স কিন্তু ওখানে চলে গেছে। তারপরে তার মিছিল করলোই না, বুঝলেন? তাহলে আমার ফোর্সটা কোন দিকে আপনি এনগেজ রাখলেন? ওরা একটা মিছিল করলে আপনি কি লস হইতো? দেশ উচ্ছন্ন যাইতো? এটা হলো জেদাজি রাজনীতি। আপনি যখন রাজনীতিটাকে মূল করে দেখতেছেন, হইতে পারে, আমি কিন্তু বলি না যে রাজনীতিটাকে আপনি দেখবেন না, দেখবেন, অবশ্যই দেখবেন। আপনি রাজনৈতিক কারণে অবশ্যই বিচার করবেন। বলতেছে আওয়ামী লীগের বিচার করবে, বিচার না হওয়া পর্যন্ত তারা কাজ করতে পারবে না। বিচারটাকে শুরু করতে পারছে পর্যন্ত, বিচারটা কেন শুরু করে? বিচারটা করেন না রে ভাই, বিচারটা করে দেন, শেষ করে দেন। এরকম যেমন রামিসাকে পারছেন, এর বিচার 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, 1 মাসের মধ্যে শেষ করে দেন না। যখন আপনি 1 মাসের মধ্যে শেষ করে দিবেন, তখন কিন্তু একটা আইনগত বৈধতা আসবে, সাধারণ মানুষের মধ্যে একটা ফিলিংস কাজ করবে। হ্যাঁ, আওয়ামী লীগ বিচারের এবারে আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, পরে আপনি মাস পিপুলকে সঙ্গে পাবেন। আর এখন কি হচ্ছে? উল্টা হচ্ছে, মাস পিপুল এখন অন্যদিকে যাচ্ছে, মাস পিপুলের মধ্যে এক ধরনের সিম্প্যাথি তৈরি হচ্ছে। এটা করেন কেন আপনারা? এই বোকামিগুলি কি কারণে করেন? আমার কথা হলো তাড়াতাড়ি করে দেন, বিচার করেন, আপনি আইনেই করেন। যেভাবে আইসিটিতে আমরা দেখছি আওয়ামী লীগ আমলে যা চাইছে তাই হয়েছে, এই আমলে তাই হোক, অসুবিধা নাই, হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিচার বিভাগের মাধ্যমে করেন। আপনি একটা কালো আইন দিয়ে করলেন,
যে যতদিন তোমার বিচার শেষ না হবে ততদিন তুমি কিছু করতে পারবে না। এখন যদি বিচার শেষ না হতে 10 বছর লাগে, তো 10 বছর আপনি করলেন, আপনাকে সান্ত্বনা পাইলেন যে দিছি আটকাতে পারবেন? মানে আপনি বলছেন বিচার প্রক্রিয়া শুরু হোক, বিচার হোক, বিচার হয়ে তার যাক, পরবর্তীতে বিচার যা হয় হবে, আমার কোনো আপত্তি নাই, সিদ্ধান্ত নেন। কিন্তু আপনি আটকাতে পারবেন? এটা পারছেন? টাইম ফ্রেম দিয়ে করা উচিত। হ্যাঁ, করে দেন আপনি তাদের আচ্ছা। কাছে। বিচার শুরুই করতে পারে না এই পর্যন্ত, ঢং করতেছে যে না এটা করতে পারবে না। জি, আরেকটি বিষয় যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, উনি একই এই ধরনের দাবি বাংলাদেশের করেন। ইতিহাসে জন্মের পর থেকে জি। একটা স্বরাষ্ট্রমন্ত্রী বাই করেন যে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, একটা বাই করেন। সবাই বলে, এই যে গোয়ালা দই টক বলে, সবাই বলে ওই চেয়ারে গেলে মনে হয় এটা বলতে বলতে হবে, এটা বলে। এই যে পুশিন নিয়ে পুশব্যাক নিয়ে করে, এই যে পুশিন করে এটা কেন? উনাকে পুশিন করে নাই কেন? উনি তো কিছু লই পারে, তো পুশিন করলো না কেন? ওনাকে এখন এই যে হাসিনা আছে, অমুক আছে, এই যে কয়েক হাজার আছে, পুশিন কি করে না? এগুলো ভাই পলিটিক্স। এটা ইন্ডিয়ারও পলিটিক্স, আমাদেরও পলিটিক্স। তো এইগুলি বলে তো লাভ নেই আসলে। মানুষের এখন আমরা তো বলতে পারি, এই যে কৃষক আইনা খারাপ করে রাখছে, ওখানে আমি তাকায় খেয়াল করার চেষ্টা করলাম হাসিনার সঙ্গে কারো চেহারা মিলে কিনা। হইতেও পারে একদিন আসতো, উশির করে দিত, অসুবিধাটা কি? এগুলো তো করে না। সালাউদ্দিন আহমেদের কিন্তু কোনদিন পুশির করে নাই, করলেই পারতো। এইগুলি ভাই পলিটিক্স, বুঝছেন? যে আওয়ামী লীগের সময় কি মন্ত্রীরা এভাবে করে টিআইবির পত্রিকা নাকচ করতো? বলতো, হ্যাঁ, মিল খুঁজে পান? সবাই বলছে এইগুলি পত্রিকা দেখে বানানো। আওয়ামী লীগ আমলে বলছে, ওনারও একই বলতেছে। আরে পত্রিকা দেখে তো করবে, তো পত্রিকা টিআইবি দেখছে, আপনি দেখেন না কেন? পত্রিকা টিআইবি দেখছে, আপনি দেখেন না কেন? আর পত্রিকা যেটা আছে এটা তো বলে নাই যে সোশ্যাল মিডিয়া দেখে বলছে, বলছে পত্রিকা দেখে বলছে। তো পত্রিকা তো ধরতে পারবেন যদি মিথ্যা হয়। জি, ওটা তো মিথ্যা না, বরং যদি কম আরো আছে, ওইটা কম আসছে বরং। আমাকে একটু 30 সেকেন্ড জি, টাইম দিবেন, একটা একেবারে জিনিস শেষ একটু ক্লিয়ার পর্যায়ে করতে। 30 রয়েছে, সেকেন্ড। ডক্টর সেটা শাখাওয়াত হলো হোসেন যেটা আমি শান্ত। বলছিলাম, যখন আপনি বেড়েছে বা কমেছে বলবেন তখন আপনাকে পরিসংখ্যানে যেতে হবে। যেটা একটু আগে আমি মাসুদ কামাল ভাইকে দেখাচ্ছিলাম, দেখেন 24 সালের একটা রিপোর্ট আসছে ডেইলি স্টার এবং প্রথম আলো কমন রিপোর্ট ছেড়েছে। ওভার 1600 কিলড ইন লাস্ট 5 ইয়ার্স ইন আওয়ামী লীগ, এটা মানে পুলিশের পরিসংখ্যান। 16,555 জন খুন হয়েছে 19 সালের জানুয়ারি থেকে 23 সালের ডিসেম্বর পর্যন্ত 5 বছরে। আমি ভাগ করে দেখলাম, গড়ে বছরের পরে 3,311 জন। আর এই আপনার 100 দিনে যদি 605 জন হয়, সেটা 365 দিনে কনভার্ট করলে হয় 2,208 জন। আচ্ছা। তাহলে এইটাও আমাদের কাম্য না, এবং এটা কমাতেই হবে, সেই দাবিটা করব। কিন্তু তাহলে তো আমাকে বলতে হবে আগের থেকে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী খুনের সংখ্যা কমেছে, কিন্তু এটা সন্তুষ্টি অর্জনের মতো না, আমরা আরো উন্নতি চাই। কিন্তু আপনি পরিসংখ্যান না দিয়ে আপনি 605 বলে বলবেন ভয়াবহ অবস্থা, আগের থেকে বেড়েছে, আওয়ামী লীগকে হার মানিয়ে ফেলেছে। এই রাজনীতি থেকে পরিসংখ্যানগত দিক থেকে আসলে যে কথাটা যেভাবে হওয়া উচিত, ওইটা তাহলে দুইটা পরিসংখ্যান আনতে হবে। একটা পরিসংখ্যান দিয়ে বেড়েছে বা কমেছে বলার এই রীতি থেকেও আমরা যারা আলোচনা করি, আমাদের বের হয়ে আসতে হবে। জি।